ওকে, স্টুডেন্টরা কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা পড়বো সেন্ট্রিপিটাল ফোর্স, আর হচ্ছে গিয়ে এগুলো কিছু অ্যাপ্লিকেশন দেখবো, সেন্ট্রিপিটাল ফোর্সের অ্যাপ্লিকেশন। আচ্ছা, সেন্ট্রিপিটাল ফোর্সটা কি? লাস্ট ক্লাস পর্যন্ত আমরা পড়ে আসছি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, তারপর হচ্ছে টর্ক, এগুলো নিয়ে আমরা ডিসকাস করে আসছি। আজকে আমরা দেখবো সেন্ট্রিপিটাল ফোর্স কি, অ্যান্ড সেন্ট্রিপিটাল ফোর্সটা আমাদের চারপাশে কোন অ্যাপ্লিকেশন আছে না আছে এগুলো নিয়ে পড়বো। আমরা পড়বো রাস্তার ব্যাংকিং নিয়ে, অ্যান্ড একটা সাইক্লিস্ট কেন তার ইনক্লাইন ভার্টিক্যাল অ্যাক্সিস থেকে কেন টার্ন নেওয়ার সময় কেন সে একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে সরে যায়, সেটা নিয়ে একটু দেখার ট্রাই করব। ওকে, সেন্টিপিটাল ফোর্সটা কি? সেন্টিপিটাল ফোর্সটা কি? যে কোনো একটা অবজেক্ট, সাপোজ এম ম্যাসের কোনো একটা অবজেক্ট, এই অবজেক্টকে যদি ও পয়েন্টকে সেন্টার করে চারপাশে আমি ঘুরাতে থাকি, তাহলে ও এই অবজেক্টটা, এই ম্যাসের অবজেক্টটা সেন্টারের দিকে যে একটা ফোর্স ফিল করবে, এটাই হচ্ছে কি আমাদের সেন্টিপিটাল ফোর্স। এটাকে আমরা এফ অফ সি দিয়ে আমরা এক্সপ্রেস করে থাকি। এখন এই অবজেক্টটা যদি তোমার ভার্টিক্যাল এই পয়েন্টে ভি ভেলোসিটিতে, ভি লিনিয়ার ভেলোসিটিতে এই সার্কেলটাকে রোটেট করতে থাকে, তাহলে সেন্টার দিকে যে একটা অ্যাসিলেশন থাকবে, তো এটাকে আমরা বলতে পারি এম অফ এসি, যেখানে ওয়্যার আমরা এসি পড়ে আসছি লাস্ট ক্লাস, লাস্ট চ্যাপ্টারে ভি স্কোয়ার বাই আর, দেয়ারফর আমরা এফ অফ সি বা সেন্টিপিটাল ফোর্স আমরা লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আর। সো সেন্টিপিটাল ফোর্স হচ্ছে গিয়ে কি, আবার বলি, একটা অবজেক্টকে আমি যদি চারপাশে একটা সুতা দিয়ে বেঁধে, একটা থ্রেড দিয়ে বেঁধে চারপাশে রোটেট করতে থাকি, তাহলে ও সেন্টারের দিকে যে একটা ফোর্স ফিল করে, এটাই হচ্ছে গিয়ে সেন্টিপিটাল ফোর্স। অর একটা অবজেক্টকে চারপাশে রোটেট করানোর জন্য আমাকে যে ফোর্স প্রোভাইড করতে হয়, সেটাই হচ্ছে কি আমাদের সেন্টিপিটাল ফোর্স। মনে করো আমি একটা অবজেক্ট, আমার থ্রেড দিয়ে বেঁধে আমি এম ম্যাসের একটা অবজেক্ট আছে, এটাকে আমি যদি চারপাশে ঘুরাইতে চাই, তাহলে আমাকে যে ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে কি আমাকে এই এফ অফ সি, যেটা এম ভি স্কয়ার বাই আর, আমাকে প্রোভাইড করতে হবে। ওয়্যার আর হচ্ছে কি, আর হচ্ছে কি এই যে সার্কেলে রোটেট করতেছে, এই সার্কেলের রেডিয়াসটা হচ্ছে কি আর, অ্যান্ড ভ্যালু এমটা হচ্ছে যেই অবজেক্টকে আমি রোটেট করাবো সেই অবজেক্টের ম্যাস, অ্যান্ড ভি ইজ দ্য ভেলোসিটি অফ দ্যাট অবজেক্ট। ওকে, এটাই হচ্ছে কি আমাদের সেন্টিপিটাল ফোর্স। এখন আমাদের সেন্টিপিটাল ফোর্সটা কোথায় কোথায় কাজে আসে, সেটা নিয়ে একটু আমরা দেখার ট্রাই করি। দেখি আমাদের একটা সাইক্লিস্ট, যখন একটা রাস্তায় রোটেট করতে থাকবে, একটা রাস্তা যখন টার্ন নিবে, নর্মালি খেয়াল করবা ও হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস থেকে একটু কি হয়, সরে যায়। ওকে, কি রকম হয় দেখি, আমরা দেখি যে ইয়াটা কি, হোয়াই সাইক্লিস্ট ইনক্লাইন্ড ইনক্লাইন্ড while turning on a road. ওকে, while turning on a road, খেয়াল করে দেখবা, যেটা হচ্ছে গিয়ে কি, এটা একটা রোড আছে, এই রোড থেকে একটা সাইক্লিস্ট হচ্ছে এই রোডে আসতে চাচ্ছে। এখন এই রোডে আসতে হলে দেখবা এই রোডটা এরকম একটু কার্ভ থাকে, ঠিক আছে, এই রোডটা একটু কার্ভ থাকে। সো এই কার্ভটা হচ্ছে কোনো না কোনো একটা সাইকেলের পার্ট, কোনো কোনো একটা সার্কেলের পার্ট। সো একজন সাইক্লিস্ট যদি এই পয়েন্টে থাকে, এই এ পয়েন্ট থেকে এই সাইক্লিস্ট যদি বি পয়েন্টে আসতে চায়, তখন কি করতে হয়, তাকে একটা টার্ন নিতে হয়। এ থেকে বিতে, এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ওর একটা টার্ন নিতে হয়। টার্ন নেওয়ার সময় এইরকম একটা রেডিয়াসের যে সার্কেল থাকে, এই সার্কেলে তার একটা টার্ন নিতে হয়, ঠিক আছে। এখন টার্ন নেওয়ার সময় কি ঘটনা ঘটে, খেয়াল করে দেখবো। টার্ন নেওয়ার সময় এই যে সাইক্লিস্ট থাকে, এই সাইক্লিস্ট যদি এরকম একটা রোডে থাকে, এই রোড থেকে সে হচ্ছে এইরকম একটা কন্ডিশনে চলে যায়। ওকে, সে এই লাইন থেকে সাইক্লিস্ট যখন এক রাস্তাতে যখন টার্ন নেয়, তোমরা যখন সাইকেল চালাবো, সে সোজা থাকলে সোজা থেকে একটু টার্ন নেয়, যদি ডান দিকে যেতে চায় তাহলে সে নর্মাল পজিশন থেকে একটু এদিকে টার্ন নেয়, অথবা সে যদি টু দ্য লেফট যেতে চায়, সে নর্মাল পজিশন থেকে একটু হেলে পড়ে ইনক্লাইন্ড এক্সিস থেকে। সো ইনক্লাইন এক্সিস থেকে ও যে হেলে পড়ে, এই যে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ও যে হেলে পড়লো, এই থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে পড়ার কারণে ও এখন দেখো ওর পা দুইটা এরকম একটা ইমাজিনারি লাইনে আছে, ইমাজিনারি একটা প্লেনে আছে। সো ইমাজিনারি প্লেনে থাকলে আমরা বলতে পারি এই প্লেন ওকে আপওয়ার্ড ডিরেকশনে পুরো পারপেন্ডিকুলারি যে একটা রিয়াকশন ফোর্স দিবে, সেটা হচ্ছে আর, অ্যান্ড ডাউনওয়ার্ড ডিরেকশনে যেটা থাকবে, এটা হচ্ছে ওই সাইক্লিস্টের ওয়েট, সেটা হচ্ছে এম ইন্টু জি। এখানে এমটা হচ্ছে ম্যাসটা হচ্ছে গিয়ে সাইকেলের ম্যাস উইথ সাইক্লিস্ট, ঠিক আছে।
তো এখন এই যে আমরা রিয়াকশন ফোর্স দিলাম বা রিয়াকশন ফোর্স যে আমরা ড্র করলাম, এই রিয়াকশন ফোর্সের দুইটা কম্পোনেন্ট থাকবে। কি কি সেই দুইটা কম্পোনেন্ট? একটা হচ্ছে থিটা বরাবর উপরের দিকে, আর একটা হচ্ছে ডান দিকে একটা কম্পোনেন্ট থাকবে। বলো তো আমি উপরের দিকে এখানে কি লিখবো? আর cos থিটা লিখবো না আর sin থিটা লিখবো? উপরে পারবা তোমাদের মধ্যে কেউ? এখানে আমি আর cos স্যার আর cos আর sin থিটা হবে না? উপরে হবে আর cos থিটা। কেন sin থিটা হবে না? কারণ হচ্ছে মেইন ফোর্সের সাথে এই এক্সিসটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল আছে, যার সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ওই বরাবর হবে cos থিটা, আর এই দিকে হবে আর sin থিটা। বুঝা গেছে? আমাদের যদি এটা এখানে থিটা হইতো তাহলে আর sin থিটা তো এইদিকে, আর যেহেতু এখানে থিটা হয়েছে তাহলে আর cos থিটা হবে উপরের দিকে। এই যে সাইক্লিস্ট এই পজিশন থেকে ও যে এই পজিশনে একটু হেলে পড়লো, তখন ও আর সাইন থিটার কারণে এই আর সাইন থিটাটাই ওকে প্রোভাইড করবে সেন্টিপিটাল ফোর্স প্রোভাইডার। এটা হচ্ছে গিয়ে সেন্টিপিটাল ফোর্সের প্রোভাইডার, প্রোভাইডার অফ এফসি, সেন্টিপিটাল ফোর্সের প্রোভাইডার। অ্যান্ড আর কস থিটা হচ্ছে এই ম্যাস ডাব্লিউ বা ওয়েট দ্বারা ব্যালেন্স হয়ে যাবে। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি কি লিখতে পারি? দেয়ারফর আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে গিয়ে কত, আর সাইন থিটা, যেহেতু এটা প্রোভাইডার তাহলে এটাকে লিখতে পারবো এফ অফ সি, অ্যান্ড আর কস থিটা বরাবর আমরা লিখতে পারবো এম ডাব্লিউ, যেটা ওয়েট। এখন এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দেই, এটাকে ইকুয়েশন নাম্বার আমরা 2 দেই। নাও আমরা যেটা করব, ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 করি, আর আর ক্যান্সেল হয়ে যাবে, সাইন থিটা বাই কস থিটা এটা হয়ে যাবে কত, ট্যান থিটা। ওকে, তাহলে এফ অফ সি এখানে লিখে ফেলি, আবার আমরা লিখবো ডাব্লিউ। এফ অফ সি মানে কত, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ডাব্লিউ, সেটা হচ্ছে এম জি। তো ফাইনালি আমরা লিখতে পারবো কত, ট্যান থিটা ইকুয়ালস টু কত, ভি স্কোয়ার বাই আর ইন্টু জি। তো একজন সাইক্লিস্ট কত ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার একটু হেলে পড়বে, এটা ডিপেন্ড করে কিসের উপর, ওই সাইক্লিস্টের ভেলোসিটি অফ দ্যাট সাইকেল অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্যাট টার্নিং পোর্শন অ্যান্ড জি দ্য অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এগুলোর উপর ডিপেন্ড করে। যদি সাইকেলের বা সাইক্লিস্টের স্পিড যদি অনেক হাই হয় তাহলে থিটার ভ্যালু অনেক বেশি হবে, কারণ ভেলোসিটির সাথে থিটা হচ্ছে গিয়ে প্রপোর্শনালি আছে। এখন যে রোডে তোমার টার্ন নেবে ওই রোডের টার্ন, ওই রোডটা যদি খুবই রেডিয়াস যদি খুবই সামান্য হয়, অল্প হয়, তাহলে তখনও ট্যান থিটার ভ্যালুটা বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করে দেখবা যে একজন সাইক্লিস্ট যখন যত বেশি স্পিডে যখন এক রাস্তা থেকে রোডে যখন চলাফেরা করবে, সে যখন ডানে বা বামে যখন টার্ন নেবে, যদি স্পিড অনেক হাই থাকে দেখবো অটোমেটিক সাইক্লিস্ট সোজা থেকে হচ্ছে এইরকম কোনো হেলে পড়বে। তো মোটর সাইকেল রেস যখন হয়, তো অলিম্পিক গেমসের সময় যখন দেখবা মোটর F1 ফর্মুলা, তো ওখানে যখন দেখবা যে একজন সাইক্লিস্ট যেটা বা মোটর সাইকেল যেটা হয়, সে যখন এক রোড থেকে আরেকটা রোডে যায়, তখন ও অলমোস্ট কি মাটির সাথে লেগে পড়ে, ওর হাঁটুটা মাটির সাথে একদম বা ফ্লোরের সাথে একদম লেগে থাকে। তো এটা কেন হয়? কারণ ও যেহেতু অনেক স্পিড অনেক হাই থাকে, স্পিডটাকে হাই রাখতেই হয়, কারণ তাকে কম্পিটিশন উইন করতে হবে। So to win that competition, that speed should be too much, অনেক হাই থাকতে হবে, and that is why ও ইনক্লাইন ভার্টিক্যাল থেকে একটু ইনক্লাইন্ড হয়ে যায়। ওকে, যত বেশি স্পিড ও ইনক্লাইন্ড প্লেন থেকে তত অ্যাঙ্গেলে হয়ে যায়। অ্যান্ড রোডটা যদি টার্নিংটা যদি খুব সামান্য থাকে তখনও হচ্ছে গিয়ে এই আর এর ভ্যালুটা যদি খুব অল্প থাকে তখন কিন্তু থিটার ভ্যালুটা অনেক হাই হয়ে যায়। অ্যান্ড এই কন্ডিশন থেকে যখন দেখবো আমাদের নর্মাল রোডে কি হয়, একদম নর্মাল রোডে যখন একজন মোটর সাইক্লিস্ট বা সাইক্লিস্ট যখন ডান একটা রোডে চলতে থাকলে যখন ডানে বা বামে যখন টার্ন নেয়, তখন হচ্ছে ওর স্পিডটাকে সে কমিয়ে ফেলে, স্পিডটাকে কমিয়ে ফেলে সে তাকে সেটাকে ম্যানেজ করতে পারে। ওকে, আচ্ছা, এরকমই আমরা যদি একটা ম্যাথ করি, ওকে, আমরা যদি একটা ম্যাথ দেখি, তোমরা হাতে একটু ক্যালকুলেটর হাতে নিও, এখান থেকে আমরা যদি একটা ম্যাথ সলভ করি তাহলে কি হবে সেটা একটু দেখি। ঠিক আছে, সেটা হচ্ছে রেডিয়াস অফ আ রোড, রেডিয়াস অফ আ টার্ন, রেডিয়াস অফ এ টার্ন হচ্ছে কি সাপোজ 1 কিলোমিটার, একটা রোডের রেডিয়াস অফ টার্ন হচ্ছে 1 কিলোমিটার, অ্যান্ড কি বলে, সাইক্লিস্ট made an angle of 30 degree with vertical axis to turn that road.
to turn. Okay, what is the speed of that cyclist? Okay, what is the speed of that cycle? এখানে বলেছে radius of that turn, আমাদের radius হচ্ছে 1 কিলোমিটার। ও হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার ভার্টিক্যাল অ্যাক্সিস রেসপেক্টে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার কি হয়েছে, টার্ন নিয়েছে। সো ওর স্পিডটা কিরকম ছিল, ঠিক আছে, সেটা আমরা ক্যালকুলেশন করে ফেলি। বা এখানে দেখতে পাচ্ছি ট্যান হচ্ছে গিয়ে 30 ডিগ্রি ট্যান থিটা, আর এখানে হচ্ছে ভি তো আমরা জানি না, আর এর ভ্যালু হচ্ছে 1 কিলোমিটার, এটাকে আমরা লিখতে পারি 1000, আর জি এর ভ্যালু হচ্ছে গিয়ে কত, 9.8। দেখো তো ওই সাইক্লিস্টের স্পিড কত আসে, করে ফেলো তো এটা। 1030 ইন্টু 1000 ইন্টু 9.8, এটাকে আমরা রুট করলে এটা আসে 75.2 ডিগ্রি, 75.2 ডিগ্রি, সরি 2 মিটার পার সেকেন্ড। ওই সাইক্লিস্টকে ওই রোডে সে যদি 75.2 মিটার পার সেকেন্ড স্পিডে সে যদি স্পিড থাকে, তাহলে তাকে টার্ন নিতে হবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন মনে করো ভেলোসিটি যদি তোমার 60 মিটার পার সেকেন্ড হয়, তখন তাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন নিতে হবে বলো, এটা করে করো দেখি। ভেলোসিটি যদি একজন সাইক্লিস্ট যদি কমিয়ে তার স্পিড 70, ওই সাইক্লিস্ট যদি তার স্পিড 75.2 মিটার পার সেকেন্ড থেকে কমিয়ে 60 মিটার পার সেকেন্ড করে ফেলে, তখন তার অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে হেলে পড়তে হবে। আর রোডের রেডিয়াস তো ফিক্স, রোডের রেডিয়াস তো আমরা কিছুই করতে পারবো না। তো তখন আমাদের ট্যান থিটা যেটা আছে সেটা তো থাকবে, আমাদের ভেলোসিটি হবে 0.35। 0.35 ইনভার্স করতে হবে না, তুমি তো ট্যান থিটার ভ্যালু পেয়েছো, আমাদের থিটার ভ্যালু জানতে চাচ্ছি। এটা হচ্ছে 1000, এটা হচ্ছে 9.8। দেখো ট্যান ইনভার্স করো, এই ভ্যালুটা ক্যালকুলেশন করে তারপর ট্যান ইনভার্স 19.79। 19.79, তো আমরা অলমোস্ট 20 ডিগ্রি ধরি। ওকে, তাহলে এই সাইক্লিস্টকে টার্ন নিতে হবে, ও যদি 60 মিটার পার সেকেন্ড স্পিডে গাড়ি সাইকেল চালায় বা বাইক চালায়, তাহলে তাকে টার্ন নিতে হবে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর যদি 75-এ থাকে তাহলে তাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন বলো, স্পিড যত কমে যাচ্ছে তাকে অ্যাঙ্গেলও তত কমে যাচ্ছে, তার মানে কি, এই যে একজন সাইক্লিস্ট আমরা যে একটু আগে ড্র করেছিলাম, এখান থেকে আমাদের অনেক কিছু বুঝার আছে। সেটা হচ্ছে কি একজন সাইক্লিস্ট ও হচ্ছে গিয়ে তোমার যদি টার্ন অল্প নেয়, ও হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নিল। আরেকটা সাইক্লিস্ট হচ্ছে গিয়ে তোমার এখানে ছিল, সে হচ্ছে গিয়ে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন নিল, 20 ডিগ্রি অ্যাঙ্গেলে নিল, ও মনে করো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নিল। তো স্পিড যত কমাবো সে তত কম ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন নিবে, এন্ড যত কম ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন নিবে ওর জন্য রোডে চলাফেরা করা অতটা সেফ হবে। বুঝতে পেরেছি আমরা, এগুলা কিন্তু ম্যাটার করে ওরা বুঝে। এখন এত ক্যালকুলেশন তো হয় না, আসলে চালাতে চালাতে অভ্যাস হয়ে যায় যে সে কত ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত তার জন্য সেফ। একজন সাইক্লিস্ট মনে করো বা একজন মোটর সাইক্লিস্ট ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত সে টার্ন মানে ব্যালেন্স করতে পারে, 30-র বেশি গেলে সে হচ্ছে গিয়ে ব্যালেন্স করতে পারবে না। তাহলে এই রোডে তাকে 675.2 মিটার পার সেকেন্ড থেকে যদি সে বেশি স্পিডে যায়, তখন সে 30 অ্যাঙ্গেল থেকে বেশি চলে যাবে, তখন সে নিজেকে ব্যালেন্স করতে পারবে না, তখন কিন্তু অ্যাক্সিডেন্ট গুলো হয়ে থাকে আমাদের। এই কারণে তোমার টার্ন নেওয়ার সময় ভেলোসিটি কমায় দিতে হয়। এখন তো সাইকেলের বেলায় দেখলাম বা মোটর সাইকেলের বেলায় এই ঘটনাগুলো দেখলাম, হোয়াট অ্যাবাউট বাস, হোয়াট অ্যাবাউট কার, হোয়াট অ্যাবাউট ট্রেন, এগুলোর জন্য কি হয় বলো দেখি। কি হবে বলো দেখি, বাসের জন্য কি হবে, ট্রেনের জন্য কি হয়? বাস তো আর হেলে পড়তে পারবে না, কারণ বাস তো হচ্ছে গিয়ে এই যেমন একটা রোড, এই রোডে তোমার একটা বাস তো হচ্ছে গিয়ে এরকম অবস্থায় থাকে। সে যদি এখন টার্ন নেওয়ার সময় সে যদি হেলে পড়ে, সে তো হচ্ছে বাসটা তো দেখতে এরকম হয়ে যাবে, যে এক চাকার উপর থাকবে, তার আরেকটা চাকা যেরকম মাটির উপর থাকবে, তখন তো সে কি হবে, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। কারণ সে যখন টার্ন নেবে একটা চাকা মাটি থেকে উপরে উঠে যাবে, তখন সে যখন আবার নিচের দিকে ঠাস করে পড়বে, তখন এই পাশে যে প্যাসেঞ্জার গুলো থাকবে তারা কি, একটা অ্যাক্সিডেন্ট হবে, গাড়ির গ্লাস ভেঙে যেতে পারে, গাড়ি ড্যামেজ হতে পারে, মানুষের অনেক মানুষের অনেক ক্ষতি হতে পারে। তো তখন কি করা হয় বলতে পারবা? তখন হচ্ছে যেই রোডটাকে একটু স্লোপ করে দেওয়া হয়, রোডটাকে একটু স্লাইটলি অ্যাঙ্গেল করে দেওয়া হয়, যাতে করে তখন রোডটা এরকম সোজা না রেখে রোডটাকে একটু এইরকম একটু স্লাইটলি অ্যাঙ্গেল করে দেয়, যাতে করে
রোডের যে অ্যাঙ্গেল একটু স্লাইটলি অ্যাঙ্গেল করে দিয়েছে, যাতে টার্ন নেওয়ার সময় গাড়িটা এই রোড থেকে একটা হেল্প পায়, এরকম থাকে। ওকে, এই হচ্ছে গাড়ির চাকা, এরকম থাকে। তখন এই দিকে তার একটা ঢালু করে দেওয়াতে তার অলরেডি চাকাটা একটু, এই চাকাটা একটু উপরে থাকার কথা, উপরে চলে যায়। তো এই যে রোডের একটু কনস্ট্রাকশন একটু চেঞ্জ করে দেয় সেন্ট্রিপিটাল ফোর্স পাওয়ার জন্য, বা সেন্ট্রিপিটাল ফোর্সের হেল্প পাওয়ার জন্য, এটাকে বলা হয় রোডের ব্যাংকিং। ঠিক আছে, এটাকে বলা হয় রোডের ব্যাংকিং। তো ব্যাংকিংটা কি? ব্যাংকিংটা হচ্ছে এরকম যে একটা রোডে যাতে গাড়িগুলো টার্ন নেওয়ার সময় সে যাতে সেন্ট্রিপিটাল ফোর্সের সুবিধাটা পায়, এন্ড সেন্ট্রিপিটাল ফোর্সের সুবিধা পাওয়ার জন্য তাকে হচ্ছে গিয়ে কি করা হয়, রোডটাকে একটু স্লাইটলি অ্যাঙ্গেল করে দেওয়া হয়। এন্ড স্লাইটলি অ্যাঙ্গেল করে দেওয়ার কারণে, দেয়াল করার যে কনসেপ্টটা, এটাকে বলা হচ্ছে ব্যাংকিং অন এ রোড। রেল লাইনের বেলায় একই করা থাকে। রেল লাইনে যে দুটা প্লেট থাকে এই রোডের উপর, রাস্তার উপর এরকম যে দুটা প্লেট থাকে, এই ইনার প্লেট থেকে আউটার, যদি সে এদিকে টার্ন নেয় তাহলে ইনার প্লেটটা একটু স্লাইটলি হাইট করে দেওয়া থাকে, উঁচু দেওয়া থাকে। টার্নিং এর সময় সোজা, যখন রাস্তা যখন সোজা থাকবে তখন কিন্তু এরকম থাকে না, টার্নিং এর সময় একটু উঁচু করে দেওয়া থাকে। এখন কথা হচ্ছে, তখনও কি এরকম হয়? হ্যাঁ, তখনও এরকমই হয়ে থাকে। আর তখনও আমাদের ব্যাংকিং যে অ্যাঙ্গেলটা একই রকম ফর্মুলা অ্যাপ্লাই হবে, সেটা হচ্ছে গিয়ে কত, tan θ ইকুয়ালস টু ভি স্কয়ার ডিভাইডেড বাই আর ইন্টু জি। এখানে গাড়ির ওয়েটটা থাকবে এক্স্যাক্টলি নিচের দিকে, আর এই পাশে থাকবে হচ্ছে গিয়ে রিয়াকশন ফোর্স, আর এই বরাবর থাকবে হচ্ছে গিয়ে আমাদের, এটা তো থিটা হবে, এখানে থাকবে হচ্ছে আর সাইন থিটা, আর উপরে থাকবে হচ্ছে গিয়ে আর কস থিটা। এটা যদি থিটা হয় তাহলে এই ডায়াগ্রামটাকে যদি আমরা এরকম ভাবে ড্র করি, তাহলে এইটা হচ্ছে গিয়ে থিটা। আর এটা হচ্ছে ইনার পার্ট থেকে আউটার পার্ট কতটুকু উঁচু করে দেওয়া আছে সেটা হচ্ছে এইচ, আর ডিটা হচ্ছে রাস্তাটা কতটুকু চওড়া। ঠিক আছে, ডিটা হচ্ছে ওয়াইড, কতটুকু ওয়াইড সেটা হচ্ছে ডি, আর এইচ এটা হচ্ছে হাইটটা হচ্ছে গিয়ে এইচ, এই রাস্তাটা ইনার পার্ট থেকে আউটার পার্টটা কতটুকু বেশি হাইটে আছে। আর থিটাটা হচ্ছে আমাদের ব্যাংকিং অ্যাঙ্গেল। ঠিক আছে, থিটাটা হচ্ছে আমাদের ব্যাংকিং অ্যাঙ্গেল। এই হচ্ছে কি আমাদের সবকিছু। তো এখান থেকে কি করা হয়, আমাদের একটা রোডের যে কতটুকু চওড়া সেটা কিন্তু ফিক্সড করে দেয়, যে রাস্তাটা এখান থেকে মাথাটা হচ্ছে এতটুকু চওড়া, আর রাস্তাটা কতটুকু হাইট এটাও তো ফিক্সড। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে রাস্তাটা কতটুকু ওয়াইড এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু নট চেঞ্জিং আর নট চেঞ্জেবল। আর এইচটা হচ্ছে গিয়ে হাইট, এটাও কিন্তু ফিক্সড, এটাও কিন্তু তুমি চেঞ্জ করতে পারবা না। দ্যাট ইজ বাই এফ থিটা যেটা থাকে এটাও কিন্তু ফিক্সড। তার মানে রোডের ডি এইচ থিটা সবকিছুই ফিক্সড। থিটা ফিক্সড থাকলে এখানে কিন্তু থিটাও ফিক্সড থাকবে। রোডের যে রেডিয়াস সেটাও ফিক্সড। এখন রোডের রেডিয়াস তো বলেছি, টার্নিং এর সময় যে সার্কুলার পার্ট থাকে, রেডিয়াসও ফিক্সড। এখন ওই রোডে একটা গাড়িকে, একটা বাসকে আর একটা ট্রাককে সেফলি যদি টার্ন নিতে হয়, তাহলে একটা ফিক্সড ভেলোসিটিতে টার্ন নিতে হবে, ফিক্সড ভেলোসিটিতে টার্ন নিতে হবে। ঠিক আছে, অর এই ফিক্সড ভেলোসিটি থেকে ভেলোসিটিটা হইতে হবে ফিক্সড ভেলোসিটির ইকুয়াল, অথবা ফিক্সড ভেলোসিটি থেকে একটু লেস হইতে হবে। যদি এরকম থাকে তবে সে সেফলি পৌঁছাতে পারবে বা সেফলি টার্ন নিতে পারবে। আর যদি ভেলোসিটিটা ফিক্সড ভেলোসিটি থেকে বেশি হয় তাহলে সে কিন্তু টার্ন নিতে পারবে না। বুঝা গেছে? আমি একটা কোয়েশ্চেন এখানে অ্যারেঞ্জ করি। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, একটা রোডের ওয়াইড কতটুকু ওয়াইড, একটা রোডের ওয়াইড হচ্ছে গিয়ে ধরে নাও 500 মিটার। ঠিক আছে, ইনার পার্ট আউটার পার্ট 10 সেন্টিমিটার হাইট, 10 সেন্টিমিটার হাই। স্যার রোলটা কি দিয়ে দিব? দাও। দেন ইনার পার্ট, একটা রোডের ওয়াইড হচ্ছে গিয়ে 500 মিটার, আর আউটার পার্ট হচ্ছে 10 সেন্টিমিটার হাই, 10 সেন্টিমিটার হাই দেন ইনার পার্ট। ওকে, এটা বলে দিয়েছে। তো আর রেডিয়াস অফ টার্ন যেটা, সেটা মনে করো সেটা হচ্ছে গিয়ে 1 কিলোমিটার। কোশ্চেনটা হচ্ছে গিয়ে
what should be velocity of a bus, what should be velocity of a bus to turn safely. ওকে, একটা বাসকে আমাকে কত ভেলোসিটিতে টার্ন নিতে হবে, সেফলি টার্ন নেওয়ার সময় আমাকে কত ভেলোসিটিতে টার্ন নিতে হবে, এটা আমাদেরকে ক্যালকুলেশন করে ফেলতে হবে। সো আমরা ডায়াগ্রামগুলো থেকে দেখতে পাচ্ছি এখানে ওয়াইড হচ্ছে কি 500 মিটার, তাহলে ডি এর ভ্যালু যেটা সেটা হচ্ছে গিয়ে 500 মিটার। এইচ কত? এইচ হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটার হাই, তাহলে এইচ এর বদলে আমি কি লিখতে পারি? 10 সেন্টিমিটার লিখতে পারি। সো এখান থেকে আমরা কি করব, এই দুটা নিয়ে ক্যালকুলেশন করে আমরা থিটা ভ্যালুটা ক্যালকুলেশন করে ফেলতে হবে। সো দেখি আমাদের থিটা ভ্যালুটা কি হবে। দেয়ারফর এখানে হবে কি সাইন থিটা, কারণ সাইন থিটা মানে হচ্ছে হাইট বাই হাইপোটেনিয়াস, হাইট কত? 10 সেন্টিমিটার, এটাকে মিটারে নিলে হবে 0.1, আর এটা কত হবে? 500 হবে। দেখো তো থিটা এর ভ্যালু কত আসে, এটা আমরা সলভ করতেছি। এই পাশে থিটা ভ্যালু কত আসে চেক করে ফেলো তো। করছো? থিটার ভ্যালু আসে আমাদের 0.01, অনেক কম একটা অ্যাঙ্গেল। থিটার ভ্যালু আসে 0.01 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এখন ওই রাস্তায় যদি ওই গাড়িকে সেফলি টার্ন নিতে হয় তাহলে ভেলোসিটি কত হইতে হবে? ঠিক আছে, ভেলোসিটি আমরা এখান থেকে ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। সো নাও আমরা দেখতে পাচ্ছি যে tan থিটা ইকুয়ালস টু কত? ভি স্কয়ার ইনটু আর ইনটু জি। আর কত? আর বলেছে রেডিয়াস অফ টার্ন হচ্ছে কি 1 কিলোমিটার। সো আর এর ভ্যালু হচ্ছে 1 কিলোমিটার, আর জি এর ভ্যালু হচ্ছে 9.8। এখান থেকে যদি আমরা ভি ক্যালকুলেশন করি তাহলে দেখি কত হয়। ওকে, তো আমরা দেখি tan থিটা ইনটু রেডিয়াস হচ্ছে গিয়ে 1000 কিলোমিটার, আর জি এর ভ্যালু হচ্ছে 9.8। ভেলোসিটি হবে অলমোস্ট 2 কিলোমিটার, 2 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি হইতে হবে 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই ভেলোসিটি সে যদি টার্ন নেয় তবে আমাদের কি করতে হবে? তার ভেলোসিটি, ওই গাড়ির ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড হইতে হবে টার্ন নেওয়ার সময়। এর বেশি যদি সে টার্ন নেয়, সরি এটাকে রুট করতে হবে মেবি, তাই না? এটাকে রুট করে ফাইনালি হবে 1.4। ঠিক আছে, তো ভেলোসিটি হইতে হবে 1.4 মিটার পার সেকেন্ড। এর থেকে সে যদি বেশি অ্যাঙ্গেলে বা বেশি স্পিডে ওই গাড়িটা এই রোড থেকে টার্ন নেয় তবে তার থিটা আরো বেশি দরকার হবে, থিটার ভ্যালু আরো বেশি দরকার হবে। আর থিটা ভ্যালু বেশি দরকার হলে গাড়িটাতে তোমার একটু বেশি হেলে পড়বে, তখনই হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। বুঝা গেছে? অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস থাকবে। এই হচ্ছে কি আমাদের একটা ম্যাথ আমরা করতে পারলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আরেকটা ম্যাথ দেখি। ম্যাথটা হচ্ছে আমরা পিডিএফ এ হচ্ছে কি কয়েকটা ম্যাথ তোমাদেরকে অ্যাড করে দিয়েছি। আর আজকে আমরা এই চ্যাপ্টারটা আজকে আমরা এখানে শেষ করব। নেক্সট ক্লাস থেকে আমরা নিউ চ্যাপ্টার শুরু করব। নেক্সট চ্যাপ্টার থেকে আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার স্টার্ট করব। তো এটাতে যাওয়ার আগে আমরা দেখি আমাদের পিডিএফটা আমরা কিভাবে অ্যারেঞ্জ করেছি। পিডিএফ এ কিছু ম্যাথ আছে, ওইগুলো তোমরা অবশ্যই ভালো মতো খেয়াল করবা। এখানে আমাদের সেন্টিপিটাল ফোর্স এন্ড সাইক্লিস্ট, এই যে দেখো সাইক্লিস্ট এই যে সাইকেল যে চালাচ্ছে ও কত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে পড়ছে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে পড়েছে। এই হচ্ছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল, এটাকে আমরা এরকম একটা ডায়াগ্রামে আমরা ড্র করেছি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে আমরা tan থিটা ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর জি ক্যালকুলেশন আমরা পেয়েছি। তারপর ব্যাংকিং ইন এ রোড অর রেল ট্র্যাক, এখান থেকে আমরা দেখেছি এই গাড়ি কত ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যায়, এখান থেকে আমরা এই যে sin থিটা ইকুয়ালস টু h বাই ডি নিচে আর tan থিটা ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর নিয়ে আমরা ক্যালকুলেশন করতে পেরেছি। তো এবার আসি আমরা, এখানে কি বলেছে যে হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ এ মোটরসাইকেল ড্রাইভার when rotating on a circular path of radius 75 meter, সার্কুলার পাথের রেডিয়াস হচ্ছে 75 মিটার, ওকে, অ্যান্ড একটা অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তো ভেলোসিটি কত হইতে হবে? এটা হচ্ছে একটা মোটরসাইকেল, খেয়াল করবা যেটা বলতে যাচ্ছি। একটা মোটর সাইক্লিস্ট কিন্তু যে কোনো অ্যাঙ্গেলে নিজেকে ব্যালেন্স করতে পারে, কিন্তু একটা গাড়ি বা বাস আর ট্রেন কিন্তু তোমার সেম ডিগ্রি মোটর সাইকেলের মতো অ্যাঙ্গেলে তোমার টার্ন নিতে পারবে না।
কারণ হচ্ছে গিয়ে ও নিজেকে সেভাবে ব্যালেন্স করতে পারবে না। ঠিক আছে, সাইকেলে যেটা ব্যালেন্স করতে পারবে, মোটর সাইকেল, বাস আর ট্রেন কিন্তু সেভাবে নিজেকে ব্যালেন্স করতে পারবে না। এই কারণে তোমার বাসের সাথে যদি সাইকেল কম্পেয়ার করো তাহলে কিন্তু মোটেও হবে না। তো এখান থেকে ক্যালকুলেশন করে দেখেছি আমরা, ভেলোসিটি হচ্ছে কি 20 মিটার/সেকেন্ড। মানে ওকে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন নিতে হয় তার স্পিড হইতে হবে 20.6 মিটার/সেকেন্ড অ্যাঙ্গেল স্পিডে তাকে চলতে হবে। সে যদি অ্যাঙ্গেল আরো করে ভেলোসিটি আরো বেশি বাড়াইতে হবে। বাট সে যদি কম অ্যাঙ্গেলে নিজেকে ব্যালেন্স করতে চায় তাহলে ভেলোসিটি কমাইতে হবে, কোনো উপায় নাই। এখানে আরেকটা ম্যাথ এরকম দিয়েছে যে রেডিয়াস অফ কার্ভেচার অফ রেল লাইন, একটা রেল লাইনের রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে 500 মিটার। দ্য ডিস্টেন্স বিটুইন টু রেল ইজ, দুইটা যে রেল আছে, যে প্লেট আছে, দুইটা প্লেটের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে কিন্তু 1 মিটার। and in the case of train turning at 54 km/h, ট্রেনের টার্নিং হচ্ছে গিয়ে টার্নিং স্পিড হচ্ছে 54 km/h for required banking, how much the outer rail is to be raised relative to the inner rail। এখন আমাদেরকে দেখতে হবে যে ও যে 500 রেডিয়াসের 54 km/h স্পিডে চলাফেরা করছে, তার থিটা কত ডিগ্রি অ্যাঙ্গেল রেখে সে টার্ন নিচ্ছে। সো ভেলোসিটি তো 54, এটাকে আমরা মিটার/সেকেন্ড নিলাম, 54 থেকে 15 আসলো, রেডিয়াস তো বলেছে 500 মিটার, ক্যালকুলেশন করে দেখেছি আমরা, থিটা ভ্যালু আসছে 2.628 ডিগ্রি। তো এখন আমরা এই 2.628 ডিগ্রি নিয়ে আমরা রেলের যে দুটো প্লেটের ডিস্টেন্স এখানে ক্যালকুলেশন করব। এই যে রেল লাইনের যে দুটো প্লেটের ডিস্টেন্স সেটা হচ্ছে গিয়ে কত, 1 মিটার। এখন আমাদের হাইট হতে হবে h, এন্ড থিটাটা আমাদের 2.628 ডিগ্রি, এখানে ক্যালকুলেশন করে আমি h পেয়েছি কত, 4.59। সো ও রেল লাইন যদি 54 কিলোমিটার/আওয়ারে টার্ন নিতে হয় তাহলে রেল লাইনের হাইট, দুইটা প্লেটের মাঝে হাইট হতে হবে 4.59 সেন্টিমিটার। এর থেকে যদি বেশি হাইটে রাখে তাহলে তার কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকবে। ওকে, সো এইগুলা কিন্তু আমাদেরকে ম্যাথ, এই ম্যাথগুলা যে ব্যাংকিং এর যে ম্যাথগুলা, এইগুলা কিন্তু তোমরা যখন ঘাটাঘাটি করবা কোয়েশ্চেন পেপার, যে প্রিভিয়াস ইয়ারে কিরকম কোয়েশ্চেন আসছে, তোমরা দেখবে এখান থেকে অনেক 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 কোয়েশ্চেন আসে ব্যাংকিং থেকে। এটা যে কতটা ইম্পর্টেন্ট এই তো ব্যাংকিং টপিকসটা, এটা তোমরা যখন বোর্ড অ্যানালাইসিস করবা তখন দেখতে পাবা। অ্যান্ড হোয়াট ইজ ব্যাংকিং, পরীক্ষাতে কিন্তু একটা কোয়েশ্চেন আসে, হোয়াট ইজ ব্যাংকিং অন এ রোড, এটা কিন্তু কোয়েশ্চেন অনেক আসে। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবা। তো এইরকম করে এখানে কিছু ম্যাথ দেওয়া আছে বই থেকে, অ্যান্সার পাশে দেওয়া আছে, এগুলো তোমরা দ্রুত শর্টকাট করে ফেলবা। অ্যান্ড কিছু কোয়েশ্চেন তোমাদেরকে এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, কিছু প্রবলেম সলভিং এর, এগুলো তোমরা ভালো মতো করে করবা। কারণ এখান থেকে তোমাদের এখানে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এগুলো কোনো না কোনো বোর্ডে কোনো না কোনো সময় এসছে, ওইগুলো এখানে লিখে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো ভালো মতো করে করবা, যেখানে প্রবলেম থাকবে সেগুলো নিয়ে নিজেরা একটু রিসার্চ করবা, আমাকে জানাবা, তাহলে তোমাদের সলভিং এ একটা ম্যাটার থাকবে। তো প্রবলেম সলভিং এখানে 5টা কোয়েশ্চেন দেওয়া আছে, তো এটা ভালো মতো করে করবা। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করো, মানে বলতে পারে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন এই চ্যাপ্টার যে কোনো রিলেটেড, এই চ্যাপ্টারে আমরা এখন পর্যন্ত যতটুকু পড়লাম, আমাদের কারো কোনো কোথাও প্রবলেম থাকলে অবশ্যই জানাও, যে আমি তোমরা কে কোথায় কোনখানে বুঝো নাই বা কনফিউশন আছে বলো, তাহলে আলোচনা করা যাবে। বলো কার কোথায় প্রবলেম আছে। তোমাদের কি ল্যাব ক্লাস ঠিকমতো হচ্ছে, করতেছো? Yes, sir. আচ্ছা, ল্যাব ক্লাসে এখন কি করাচ্ছে তোমাদের? স্পেরোমিটার শেষ করছি। স্পেরোমিটার, আচ্ছা স্পেরোমিটার শেষ করেছে। আচ্ছা, স্পেরোমিটার হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে স্পেরোমিটার এগুলো কিন্তু প্রাইস খুব সামান্য, এগুলো একটা কিনে নিতে পারো, কিনে নিয়ে বাসায় কিছু ট্রাই করবা। স্পেরোমিটার দিয়ে কি করতে পারবা, তোমার যে চোখে যে চশমা পরো, যে গ্লাসটা চোখে দিয়ে রেখেছো যারা, যে এই গ্লাসটা, চোখের চশমার যে গ্লাসটা, এই গ্লাসটার রেডিয়াস কতটুকু, এটা তো একটা স্ট্রেট গ্লাস না, এই গ্লাসটা হচ্ছে কি একটা কার্ভড সারফেস। তুমি ওই স্পেরোমিটার দিয়ে তুমি চোখে যে গ্লাসটা পরে আছো সেটার রেডিয়াস অফ কার্ভেচার ক্যালকুলেশন করতে পারবা। আর 9-10-এ পড়ে আসছো, ফোকাস মানে হচ্ছে গিয়ে কত, রেডিয়াস বাই 2, এফ ইকুয়ালস টু আর বাই 2। রেডিয়াসে তুমি যখন ক্যালকুলেশন করতে পারবা, তুমি তোমার লেন্সের ফোকাসটা ক্যালকুলেশন করতে পারবা। আবার পরে আসছো পি ইকুয়ালস টু 1/f, তো এফ এর ভ্যালু যখন পেয়ে যাবো তখন
তুমি পাওয়ারটাও ক্যালকুলেশন করতে পারবা। তুমি ঘরে বসেই তোমার চশমার লেন্সের, ঠিক আছে, পাওয়ারটা ক্যালকুলেশন করতে পারবা থ্রু আ স্ফেরোমিটার। ঠিক আছে, তো খুবই এটা হচ্ছে গিয়ে তোমার প্রিভিয়াস টেকনিক, যে যখন তোমার লেজার আবিষ্কার হয়নি তখন স্ফেরোমিটার দিয়ে একটা কার্ভ সারফেসের রেডিয়াস গুলা এইভাবে ক্যালকুলেশন করতে হইতো। এখন তো তোমার টেকনিক অনেক হাই হয়ে গেছে, লেজার দিয়ে করা হয়, বাট প্রিভিয়াস যে টেকনিক গুলো আছে এগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো আমাদেরকে বুঝতে হবে, তাহলে দেখবা ফিজিক্সটা অনেক ভালো লাগবে। ওকে, আর এইভাবে করে তোমাদেরকে পড়তে হবে। আর ল্যাব তো ওপেন হলে তো তোমরা তো সাথে সাথে হ্যান্ড বাই হ্যান্ড তো দেখতেই পাবা, ওইটা তো কোনো কনফিউশন নাই বা কোনো প্রবলেম থাকবে না আশা করি। ঠিক আছে, এখন বলো এই চ্যাপ্টার থেকে তোমাদের কারো কোনো কনফিউশন, কোয়েশ্চেন, যে কোনো বিষয় বা যে কোনো বিষয় কোয়েশ্চেন থাকলে বলো, ফিজিক্স বা ফিজিক্সের বাইরে বা হোয়াট এভার যে কোনো কোয়েশ্চেন থাকলে বলো তোমাদের। দেখি কি অবস্থা তোমাদের স্যার এখন। ফিজিক্সের যে প্র্যাকটিক্যাল স্যার আমরা কি ক্যালকুলেশনটা আগে লিখবো নাকি টেবিলটা আগে লিখবো? ক্যালকুলেশনটা আগে লিখবে নাকি টেবিলটা আগে লিখবে, তোমাদের ল্যাব টিচার কি বলেছেন? আগে ক্যালকুলেশন দেখতে হবে, পাশাপাশি রাখতে হবে। পাশাপাশি পাশে রাখতে হবে। তুমি যখন একটা নোটবুকের যখন রাইট সাইডে তুমি যখন টেবিল করবা, ওই নোটবুকের লেফট সাইডে তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে, যাতে করে তুমি টেবিল থেকে ডাটা নিয়ে তো ক্যালকুলেশন করবা, তাই না? তোমার ক্যালকুলেশন যে যেই পাশে করবা, পেজটা যদি একটু দূরে হয় মানে অপর পেজে হয়, তোমার বারবার পেজ টার্ন করতে হবে। তো বারবার পেজ টার্ন করলে পেজটা তো অনেক নরম হয়ে যায়। অথবা তোমার যখন এক্সামিনার তোমার যখন খাতা চেক করবে, নোটবুক চেক করবে, তো উনি তো ডিস্টার্ব হবে। এই কারণে তোমার টেবিলটা যে পাশে করবা, টেবিলটা তো রাইট সাইডে করবে, একটা নোটবুকের রাইট সাইডে করলে ক্যালকুলেশনটা মেবি লেফট সাইডে করতে হবে আমার যতটুকু ধারণা। তারপরে ল্যাবে যে টিচার আছে তোমাদের ক্লাস নিচ্ছেন ওনাদেরকে আরেকবার ফাইন ভালো মতো জিজ্ঞেস করে নেবো, অথবা তোমাদের যারা সিনিয়র বোনরা আছেন তাদের সাথে কন্ট্যাক্ট করে একটু হেল্প নিবা, তাহলে হয়ে যাবে। আর তাছাড়া আমাদের তো কলেজ খুলে গেলেই তোমরা তো করতে পারবে তখন সেগুলা। স্যার আমার ক্যালকুলেশনটা 2 পেজে চলে গিয়েছে, মানে লেফটেও গিয়েছে স্যার, রাইটেও গিয়েছে, তারপর লেফটে? নিচে টেবিল দিয়েছি স্যার। না এটা কি না না, হবে? টেবিলটা তোমার একটা পেজে মনে হয় করতে হবে, কারণ একটা সবকিছু একটা স্ট্যান্ডার্ড আছে, বুঝতে পেরেছো? টেবিল তুমি যে পেজে করবা ওই পেজে মনে হয় না ক্যালকুলেশন গেলে তোমাকে মানে এই ঠিকঠাক ধরে নিবে। তারপরেও তুমি টিচারের সাথে একটু কথা বলে নেবা, তুমি যখন এরকম প্রবলেম যখন ফেস করবা তখন একটা একটা তোমার ল্যাব নোটবুকের একটা ছবি নিয়ে টিচারকে পাঠাবা, যে বলবা যে এরকম আমি এরকম করলে হবে কিনা। তখন দেখবা কিরকম বলে, বা স্যারকে বলবা যে আমাদের নোট খাতা কিভাবে লিখতে হবে সেটা আমাদেরকে একটা এক্সাম্পল দেখানোর জন্য, প্রিভিয়াস যারা তোমাদের যারা সিনিয়র আছে যে সেরকম একটা কপি তোমাদেরকে দেখানোর জন্য বলবা। তারা তোমাদেরকে দেখালে তোমরা তখন বুঝতে পারবা যে তারা কিভাবে লিখেছে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটা বোর্ড থেকে একটা ইয়ে থাকে, একটা রুলস থাকে যে এইভাবে ফলো করার জন্য। তা না হলে স্টুডেন্টরা এক একজন এক একটা স্টাইল ফলো করলে তখন হচ্ছে প্রবলেম হয়। এই কারণে তোমরা একটা বোর্ড থেকে বলে দিয়েছে সবাই আমরা এই স্টাইলটা ফলো করে লিখবো, তাহলে দেখবে ইজি হচ্ছে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন করো, তোমাদের তো কোয়েশ্চেন করো না, তোমরা তোমরা তো অনেক পড়ালেখা থেকে যে কি হচ্ছে জানি না, তোমাদের কোয়েশ্চেন করলে না হচ্ছে কি আমরা পড়াতে অনেক একটা এক্সাইটমেন্ট ফিল করব। তোমাদের থেকে তো কোনো আগে শুরু দিকে কোনো কোয়েশ্চেন ছিল, এখন কি তোমরা সব বুঝো নাকি বুঝো না সেটাও তো আমরা বুঝি না। কোয়েশ্চেন করো না তোমরা, খুবই খারাপ এটা। বলো, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। এরপরে তোমাদের কি ক্লাস? নেই স্যার। এরপর ক্লাস নেই, ঠিক আছে, ক্লাস নেই ভালো কথা। তোমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, পড়ালেখা করতে হবে। ঠিক আছে, পড়ালেখা থেকে আমরা আসলে জি এত স্যার। দূরে সরে গেছি যে এখন পড়তে বসলে মনে হয় কি যে কি না কি করতে বসছি। ঠিক আছে, এরকম মনে হয় না যে পড়তে বসলে হ্যাঁ হ্যাঁ এটা এটা তো আমার সাথে জি যায় স্যার। না, এটা তো আমি কি করতেছি, এটা তো আমার সাথে যাচ্ছে না। আমি তো যদি একটু ফেসবুকে স্ক্রলিং করি, ইনস্টাগ্রামে ছবি আপলোড করি, তাহলে তো আমার সময়টা ভালো যাচ্ছে। পড়ালেখা করতে 2 মিনিট পড়লে মনে হয় সেটা 1 ঘন্টা হয়ে গেছে, তাই না? এরকম হয়, বইয়ের পেজ উল্টাতে থাকলে দেখবা কিছুই বুঝি না। তো এরকম আর কতদিন? তোমরা কিন্তু অনেক ভালো রেজাল্ট করে আসছো, জিপিএ 5 পাওয়া স্টুডেন্ট। এভাবে যদি বসে বসে সময় নষ্ট করো রেজাল্ট কিন্তু ভালো হবে না, মেধাটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ব্রেনটাকে
শাইন করতে হবে। শাইন করলে কি করতে হবে? কাজ করতে হবে। তুমি পড়ালেখা করো, ম্যাথমেটিক্স করো বা আদার্স ক্রিয়েটিভ কোনো কাজ করো, যাতে করে ব্রেইনটাকে তোমার অ্যাক্টিভ রাখো। ব্রেইনটাকে ওই যে ফেসবুকে মিম শেয়ার করে, ঠিক আছে, ঘন্টা পর ঘন্টা চ্যাটিং করে সময় নষ্ট করো না। এখনো সময় আছে, লাইনে আসো। তোমরা কিন্তু অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো রেজাল্ট করে আসো, ভালো ভালো স্কুল থেকে আসছো। কলেজে যদি ভালো রেজাল্ট না করো, এটা তো খারাপ দেখা যাবে। কারণ ভালো একটা রেজাল্ট করে আসার পর যদি ভালো একটা রেজাল্ট, আরেকটা ভালো রেজাল্ট না হয়, তাহলে তো সবাই একটু খারাপ চোখে দেখবে যে একটা ভালো কলেজে পড়ছো, ভালো রেজাল্ট কেন হইলো না, তাই না? সবার মনে একটা কোয়েশ্চেন থাকবে, যদিও তোমাকে ডিরেক্টলি কোয়েশ্চেন করবে না। বুঝতে পেরেছো? সময় জি আছে। স্যার, থ্যাংক ইউ স্যার। এখনো তোমরা আছো যারা শুয়ে শুয়ে ক্লাস করতেছো, কোনো মতো ঘুম থেকে উঠে মোবাইলটা দিয়ে তারপর শেষ, তারপর ক্লাস কোনো মতো হবে, তারপর অফ করে বেঁচে গেছি, ক্লাস শেষ হয়ে গেছে, আজকের দিনে অ্যাটেন্ডেন্স পেয়ে গেছি। অ্যাটেন্ডেন্স দিয়ে লাভ হলো কি? কোনো লাভ নাই। অ্যাটেন্ডেন্সে মাত্র 5 মার্ক, কিন্তু বাকি যে 95 মার্ক এটা তোমার ব্রেন থেকে নিতে হবে। বুঝছো? এখনো সময় আছে, জি স্যার। এভাবে সময় নষ্ট করো না প্লিজ। কারণ সামনে স্যার প্র্যাকটিক্যালে মাত্র 5 মার্কস? প্র্যাকটিক্যালে 5 মার্কস না, অ্যাটেন্ডেন্সে 5 মার্কস। অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সে কিছু মার্ক থাকে তোমার, এগুলো তোমার পার্সেন্টেজে হিসাব করা হয়। বুঝতে পেরেছো? পড়ালেখা করো, জি পড়ালেখা স্যার। করো, কাজ করো। ওকে স্যার। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা নিউ কোন একটা চ্যাপ্টার শুরু করব, ওই চ্যাপ্টারের প্রিপারেশন ভালো মতো নেওয়ার জন্য নিজেকে তৈরি করো। ঠিক আছে? ফিজিক্স যত সামনে যাব ওকে স্যার। কঠিন হতে থাকবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। নেক্সট ক্লাস ওকে ইনশাআল্লাহ আবার স্যার, দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।